দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। মেট্রো রেলের নতুন দুটি লাইনের নির্মাণ ব্যয় সরকারের প্রাক্কলনের চেয়ে প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর কর্মকর্তারা। তাই প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধি ঠেকাতে নিয়মিত নজরদারির তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। আর পরিকল্পনা উপদেষ্টা বলছেন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে জাইকার সাথে আলোচনা করা হবে। রাজধানীতে চলমান উত্তরা মতিঝিল মেট্রো রেল প্রকল্পের নাম MRT-6। এছাড়াও কাজ চলছে MRT-1 বিমানবন্দর কমলাপুর ও কুড়িল পূর্বাচল ডিপো এবং MRT-5 হেমায়েতপুর গুলশান ভাটারা প্রকল্পের কাজ। MRT-1 প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 52,561 কোটি টাকা, আর MRT-5 এর নির্মাণ ব্যয় 41,238 কোটি টাকা। দুটি প্রকল্পেই চলছে ডিপো তৈরির কাজ। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তারা বলছেন, ঠিকাদারদের প্রস্তাব অনুযায়ী MRT-1 এর নির্মাণ ব্যয় 94,000 কোটি টাকা এবং MRT-5 এর ব্যয় হবে 90,000 কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ 3,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অথচ উত্তরা মতিঝিল রুটে খরচ হয়েছে প্রতি কিলোমিটারে প্রায় 1,500 কোটি টাকা। বিশ্লেষকেরা বলছেন, পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকা সহজ শর্তে ঋণ দিলেও বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ নিয়ে যাচ্ছে। তাই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। হচ্ছে যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে পারলে আগে এটা বাস্তবায়ন শেষ করা, তাহলে খরচ কমে আসবে, এবং একই সঙ্গে সাব কন্ট্রাক্টিং এর জায়গাটা একদম লিমিটেড করা এবং সেখানে যতদূর সম্ভব কম আসলে সাব কন্ট্রাক্টরকে অ্যালাউ করা। তো এর পাশাপাশি এখানে যাতে দুর্নীতি না হয়, এর খরচ আর যাতে না বাড়ে তার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট যে প্রাক্কলিত ব্যয় সেই প্রাকৃত ব্যয়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা যাতে সমাপ্ত করা যায় সেই ব্যাপারে সামগ্রিকভাবে আমাদেরকে প্রচেষ্টা নিতে হবে। পরিকল্পনা উপদেষ্টা মনে করছেন, প্রকল্প দুটিতে ব্যয় বেশি দেখিয়েছেন জাপানি ঠিকাদাররা। চেষ্টা করছি যে এগুলোতে অন্যান্য দেশের সাথে তুলনা করে আসলে আমাদের খরচ কত বেশি হচ্ছে বাংলাদেশে, এটা দেখিয়ে কিছু দরদেনা করা। তিনি জানান, আলাপ আলোচনা করে প্রকল্পে ব্যয় কমানোর সুযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি। রোববার বিকেল 5টার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট 11 জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে 10 জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি বেসরকারি 26 ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়া হয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের 4 কর্মকর্তা পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক পদে বা ইডি হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট 1 এর অভ্যন্তরীণ আদেশে এই তথ্য জানানো হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন গভর্নর অফিসের পরিচালক সরওয়ার হোসেন, ব্যাংক পরিদর্শক 3 বিভাগের পরিচালক বদিউজ্জামান দিদার, চট্টগ্রাম অফিসের পরিচালক সালাউদ্দিন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU এর পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা 2022 এর বিধান অনুসারে এই পদোন্নতি কার্যকর হবে। নতুন নির্বাহী পরিচালক পদে উন্নীত কর্মকর্তাদের দপ্তর পরবর্তী নির্দেশনার মাধ্যমে বণ্টন করা হবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজকে শেয়ারের কোন খাতে বেশি প্রভাব দেখছেন এবং আজকের শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। রাহনুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা
সকাল থেকেই দেখছি যে আসলে সূচকের একটি মিশ্র ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখছি এখানে লেনদেনের পরিমাণ প্রথম 3 ঘন্টায় প্রায় 750 কোটি টাকা ছাড়িয়ে গেছে। যদিও এখানে বলে রাখা ভালো, গতকাল আপনি জানেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 2025 সালের মধ্যে রেকর্ড লেনদেন হয়েছে, অর্থাৎ লেনদেনের পরিমাণটি ছিল 1296 কোটি টাকা। আর যদি আমরা দেখি যে কোম্পানি লেনদেন হওয়া কোম্পানিগুলোর কী অবস্থা, সেক্ষেত্রে আমরা দেখছি আজ দাম বাড়ার তালিকায় রয়েছে 138টি কোম্পানি শেয়ার, আর দাম কমেছে 199টির ক্ষেত্রে, যদিও দামের কোনো তারতম্য ঘটেনি 61 শেয়ারের ক্ষেত্রে। তো এই হচ্ছে বাজারের অবস্থা। বাজার এখনও প্রথম 3 ঘন্টায় লেনদেন চলছে। রাহনুমা, আপনাকে জানিয়ে রেখে আমাদের সাথে আজকে আমাদের উপস্থিত আছেন ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। গতকালকে আমরা দেখেছি একটি রেকর্ড পরিমাণ লেনদেন ছিল, আজ দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আজকের লেনদেনটি সব মিলে কি অবস্থা দেখছেন? জি, ধন্যবাদ। আমরা গত প্রায় কয়েক মাস ধরে দেখছি যে বাজারে একটা কনফিডেন্স ইজ কামিং ব্যাক ইনটু দ্য মার্কেট। আমাদের কাছে এটা হচ্ছে মূল বিষয়, যে ধরেন আজকে 1200 কোটি, কালকে 1300 বা এরপরের দিন 1100-তে, এটা ইজ নট দ্য কনসার্ন। দ্য কনসার্ন ইজ দ্যাট উই হ্যাভ সাকসেসফুলি ব্রিঙ্গিং ব্যাক দ্য ইনভেস্টার্স ইনটু দ্য মার্কেট। তারই প্রতিফলন হচ্ছে আপনার এই যে 1200 কোটি 1300 কোটিতে যাচ্ছে। আর আপনার এই যে ধরেন ইন্ডেক্সের যে উঠানামা, সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ, বলবো হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যে আপনার বাজার যেভাবে উঠছে, বাজার কিছুটা কারেকশন হচ্ছে, বাজার আবার উঠছে। এইভাবেই বাজারের গতিটা হওয়া উচিত। বাজার কখনই একমুখী হওয়া উচিত না, ঊর্ধ্বমুখী হওয়া উচিত না, মানে টানা এবং নিম্নমুখী হওয়া উচিত না। আর ভলিউমটাও গ্র্যাজুয়ালি বাড়ছে। তার মানে হচ্ছে যে আমরা আশা করছি বিনিয়োগকারীদেরকে আমরা বাজারে ফিরে পাচ্ছি। বাজারে বিনিয়োগকারীদেরকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ এবং চ্যালেঞ্জ। সেটার জন্য আমাদের এই যে ধরেন আমরা অনেকগুলো রিফর্ম নিয়ে কাজ করছি। এই রিফর্মগুলি যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হয়, তাহলে হয়তো আমরা এই যে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য যে প্রক্রিয়া বা প্রয়াস, সেটা সাকসেসফুল হবে। এখানে একটি বিষয় আমরা জানতে চাই। আমরা বাজারে দেখছিলাম যে বিভিন্ন খাতগুলোর ক্ষেত্রে একটা বিশ্লেষণে আমরা দেখছিলাম যে এক এক দিন আসলে এক একটা খাতের দাম বাড়ছে, বা বিভিন্ন সময় বিভিন্ন খাত দাম বাড়ার ক্ষেত্রে বা লেনদেনের শীর্ষে এগিয়ে আসছে। খাতগুলোর ক্ষেত্রে আসলে কি অবস্থা? আপনার সেক্টরিয়াল মুভমেন্টটা ইজ এ ভেরি কমন ইন দ্য স্টক মার্কেট। যেটা হয় ধরেন আজকে আপনি ব্যাংকিং সেক্টর কোনো কারণে বেড়ে গেল, এখন কালকে ইনভেস্টররা দে উইল ফাইন্ড ইট বিট এক্সপেন্সিভ। তখন ওরা যেটা করে সেটা হচ্ছে যে লেস এক্সপেন্সিভ যে সেক্টরটা, সেটাতে হয়তো মুভ করে। সো ইটস নাথিং রং উইন ইট। আপনার সেক্টরের মুভমেন্টটা ইজ ভেরি কমন, হ্যাঁ, আমাদের এখানে। এবং আমরা সেটা অনেক সময় চাইও, কারণ আমরা যেটা বললাম যে কোনো জিনিসই ধরেন আমরা যদি ফাইনালের এক সাইডে সবাই যায়, তাহলে তো আপনার এটা মানে ইটস নট গোয়িং টু বি এ গুড হ্যান্ড ফর এনি ওয়ান। সেটা হচ্ছে কি আপনার সব মানে দ্বিমুখী একটা চলাচল থাকতে হবে। আপনার দ্বিমুখী এবং বহুমুখী, লাইকসে যেটা বললাম যে আমার এখানে যদি 10টা সেক্টর থাকে, 10টা সেক্টরের মধ্যে মুভমেন্ট থাকা উচিত। নট নেসারিলি যে আমার সব সেক্টরে সবসময় ভালো শেয়ার আছে। এবং যখন সেক্টর ওয়াইজ মুভমেন্টটা হয়, তখন বিনিয়োগকারীদেরকে সতর্কভাবে বিনিয়োগ করতে হবে। যে আমি এখানে আমরা দেখেছি, আমরা এই ডিএসসিতে আমরা দেখছি যে আমরা প্রায় সবগুলো সেক্টরই আসলে আপনার এককভাবে কোনো সেক্টরে কিন্তু প্রাধান্য দেখছি না ওভাবে। জি, আমরা তো সেটাকেই বলছি যে দিস ইজ এ হেলদি এনভায়রনমেন্ট। হ্যাঁ, যে আমরা প্রতিটা সেক্টর থেকেই চাই যে বিনিয়োগকারীরা ভালো শেয়ারটা পিক করো। ভালো শেয়ার মানে রিটার্নেবল শেয়ার, যেটাতে আপনি ইনভেস্ট করে ইউ উইল নট লুজ মানি ইন দ্য লং রান, ইন দ্য মিডিয়াম টার্ম অ্যান্ড অলসো ইন দ্য শর্ট টার্ম। একটা জিনিস আপনি বলছিলেন যে রিফর্মের কথা বলছিলেন, আপনি যেহেতু একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে কি কি রিফর্ম নেওয়া হচ্ছে পুঁজিবাজারের উন্নয়নে। মূলত 3টা রিফর্মের জন্য আমরা ওয়েট করছি। একটা হচ্ছে আইপিও প্রসেস। আমাদের আইপিও ভ্যালুয়েশন নিয়ে আপনার যথেষ্ট পরিমাণ কথা আছে, এবং এই কারণেই একটা আইপিওর রেজিস্ট্রেশন খরা চলছে আমাদের এখানে। প্রায় 2 বছর ধরে আইপিও নাই। আইপিওর একটা রিফর্ম চাচ্ছি, যেখানে আপনার এন্টারপ্রেনিয়র যারা ওনারা আসতে পারে, ওনাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য ওনারা যে ভ্যালুয়েশনটা চায়, কাঙ্ক্ষিত ভ্যালুয়েশনটা যাতে ওরা পেতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার আমাদের এখানে একটা মারাত্মক সমস্যা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি মার্জিন ল্যান্ডিং, রাইট? যে মার্জিন ল্যান্ডিংটা ইজ ভেরি ডেটেড। 2002-03 সালে এটা হয়েছে। সো এখানে অনেক জিনিস আছে যেগুলি রিফর্ম করা দরকার, এবং মোটামুটিভাবে রিফর্ম হয়ে গেছে। থার্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। এই 3টে ইন্ডাস্ট্রি যদি এই বছরের মধ্যে রিফর্ম হয়, আপনারা ইনশাল্লাহ ইউল সি এ ডিফারেন্ট ক্যাপিটাল মার্কেট ইন আওয়ার কান্ট্রি নেক্সট ইয়ার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা হচ্ছিল, রাহনুমা আমাদের সাথে কথা ছিলেন এতক্ষণ, জনাব সাইফুল ইসলাম, ডিবি এর সভাপতি। আমরা প্রথম 3 ঘন্টার আসলে বাজার পরিস্থিতি দেখছিলাম। প্রথম 3 ঘন্টায় আসলে লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটি তেজি অবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে এবং 1.5 ঘন্টা পরে আসলে বোঝা যাবে যে আজকে দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে কি পরিমাণ লেনদেন হচ্ছে। তো রাহনুমা, সবশেষ আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দিনাজপুরের বিরল স্থলবন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। একসময় সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আবির্ভাব হলেও বন্দরটি কার্যত এখন অচল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা। কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর শ্রমিকরা। এ দৃশ্য দিনাজপুরের বিরল স্থলবন্দরের। মাঠে ঘুরে বেড়াচ্ছে পশু। রেললাইন থাকলেও সেটিতে চলে না রেলগাড়ি। মূলত করোনা মহামারীর সময় অল্প কিছুদিন ভারতীয় পণ্যবাহী ট্রেন এই রুটে চলাচল করলেও বহুদিন ধরে তা বন্ধ। কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেললাইন এখন পরিত্যক্ত অবস্থায়। নতুন কাস্টমস অফিস ভবন নির্মাণ করা হলেও সেটিও তালাবদ্ধ। বন্দরে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, কারণ বন্ধ আছে এই স্থলবন্দরের কার্যক্রম। ভারতীয় ট্রেন সীমান্তে দাঁড়িয়ে থাকলেও বাংলাদেশ অংশে প্রবেশ করছে না। স্থানীয়রা জানান, এই স্থলবন্দর চালু হলে ব্যবসা বাণিজ্যে প্রাণ চাঞ্চল্য ফিরত, তৈরি হতো নতুন কর্মসংস্থান। আমাদের এই রেল লাইনটা যদি ভারতের সাথে যোগাযোগ থাকে তাহলে আমাদের এই এলাকার লোক উন্নত হবে এবং কি যে কর্মসংস্থান হবে এবং কিছু করে খেতে পারবে। যদি রেল লাইন চালু হয়, রেলপথ, তাহলে আমাদের এলাকার বেশ উন্নতি হবে বা এলাকার লোক অনেক কাজ করতে পারবে। আসলে কার্যক্রম কিন্তু তেমন নাই, অবহেলিত হয়ে আছে। তা আমি বা আমরা দৃষ্টিকোণ থেকে বলতেছি কর্তৃপক্ষের যেন এটা অতি তাড়াতাড়ি চালু করে। বন্দর সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ অংশে সাইট লাইন না থাকায় লোড আনলোড করা সম্ভব হচ্ছে না। সরকার আন্তরিক হলে এই বন্দর থেকে রাজস্ব আয় সম্ভব হতো। আমরা আশা করি অতি দ্রুত অন্তত এই রেল লাইনের পাশে একটা সাইড লাইন তৈরি করে দিয়ে লোড আনলোড চালু হয়ে যাক, অথবা সড়ক পথে শব্দটা ভারতের সাথে যুক্ত করে দিলে, যেহেতু দুই দেশের রাস্তা আছে, বাই রোডে আমদানি রপ্তানি চালু হোক এবং এই পথটা চালু হলে দিনাজপুর তথা বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব হবে। এর আগে গত বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা 3টি স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত করে সরকার। নীলফামারীর চিলহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য আজ উন্মুক্ত হয়েছে সুন্দরবন। জেলে ও বাওয়ালিরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছেন কাজে ফেরার। পর্যটকরা যেতে পারবেন 11টি স্পটে। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম ঘিরে 1 জুন থেকে সুন্দরবনে নদী খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। 31 আগস্ট তা শেষ হয়। পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হরবাড়িয়া ও হরিণ পয়েন্ট সহ অন্যান্য আকর্ষণীয় স্থান। দেশ বিদেশের অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত বন বিভাগ। সুন্দর 2 কিলোমিটারের বেশি আমাদের এই করমজলে আছে ফুড ট্রেল এবং সে অনেক গভীরে চলে যাওয়া যায়। সুন্দরবনের ভিতরে চিত্রটা দেখা যায়। 3 মাস বন্ধ থাকার ফলে সুন্দরবনে মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যপ্রাণীর প্রজনন বেড়েছে, বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে এবং খালি স্থানে যে সমস্ত জায়গায় মানুষের অবাধ বিচরণ না হওয়ার কারণে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। সুন্দরবনে 251 প্রজাতির মাছ রয়েছে। আছে 14 ধরনের কাঁকড়া। 90 দিন পর মাছ ধরার অপেক্ষায় জেলেরা। কর্মে ফিরছেন মাওয়ালিরাও। আমরা আইন মানি, আমরা এতদিন যাই না, এখন অবরোধ নাই, এখন আমরা সাগরে যাব। সুন্দরবনে সাগরের উদ্দেশ্যে মাছ ধরতে চাই। এখন ওয়েদার খারাপ, এই জন্য কিনারে আসি। বন বিভাগ বলছে নিষেধাজ্ঞা আরোপের কারণে সুন্দরবনে মৎস্য ও বন্য প্রাণী সম্পদ বেড়েছে। পাশাপাশি সমৃদ্ধ হয়েছে জীববৈচিত্র্য। করমজলের মতো এত কোলাহলপূর্ণ একটি জায়গা যখন পর্যটন খোলা থাকে, অনেক লোকের সমাগম হয়, ওখানে বোট চলে, শব্দর সৃষ্টি হয়, মানুষজন হাঁটাচলা করে। এই বন্ধের সময় কিন্তু সেখানে কুমির ডিম দিয়েছে, অর্থাৎ তারা নিরিবিলি পরিবেশ পেয়েছে, নিরাপদ জায়গা পেয়েছে।
সুন্দরবনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রজাতির সরীসৃপ ও ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদ।